হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব কিউমিন ফেনল সিনথেসিস। কিউমিন ফেনল সিনথেসিস এটা কিন্তু ক্লাস 12 মানে এখন সেমিস্টার 3, ঠিক আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তা শুধু তো ক্লাস 12 ভাবলে হবে না, আমাদেরকে নিট যেই কথাও ভাবতে হবে। তাহলে এই রিয়াকশানটাকে একটু ডিটেলসে আমরা জানবো, প্রত্যেকটা স্টেপের মেকানিজম জানবো। তাহলে আমরা এই রিলেটেড কিউমিন ফিনল সিনথেসিস রিলেটেড যদি কোনো প্রশ্ন পড়ে তাহলে সেটাকে সলভ করতে পারবো। তাহলে চলো শুরু করি একদম প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আমরা এই জানবো কিউমিন জিনিসটা কি, অর্থাৎ এই কিউমিনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। তাহলে চলো কিউমিন সিনথেসিস প্রথমে, ঠিক আছে, মানে আমাদের টপিকটা আজকের হচ্ছে কিউমিন থেকে ফিনল তৈরি। তা আগে আমরা জেনে নেব এই যে কিউমিনটা কি করে তৈরি করব। প্রিপারেশন অফ কিউমিন। কিউমিন প্রিপারেশন। তা দেখো, প্রথমে যদি আমরা বেনজিন, তার সাথে প্রোপিন, এখানে H3PO4 নেওয়া হয়, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, আর 30 বার প্রেশার দেওয়া হয়। আরও অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে, মানে কিন্তু এই মেথডে করে দেখা গেছে যে মানে ইলটা সব থেকে বেটার হয় আর কি, ঠিক আছে। যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CH3CH3H। এটার নাম আইসোপ্রোপাইল বেনজিন বা কমার্শিয়াল নেম কিউমিন। এটার নাম কিউমিন। এইবার এটা কিভাবে হলো দেখো, মেনলি H+ দেওয়ার ফলে H+ দিলে দেখো এই পাই বন্ডটা H+ কে অ্যাটাক করবে। তার মানে এখানে এই গ্রুপটা তৈরি হবে। এই গ্রুপটা মানে কি, অ্যাকচুয়ালি এটাকে ভেঙে আঁকলে এটা CH3, এটা CH3, আর এটা হাইড্রোজেন, তাই তো? এরকম সেটাকে একটু ভালো করে আঁকার চেষ্টা করো। CH3+, আইসোপ্রোপাইল প্রোপ্যাট, আইসোপ্রোপাইল কার্বোনেট, ঠিক আছে। এবার এখানে কি হবে, এখানে যেটা হবে এই যে এআরএসি রিয়াকশন তোমরা পড়েছো, এটা বেসিক্যালি এই টোটাল রিয়াকশন, অ্যাকচুয়ালি এখানে ফিডেলক্রাফট অ্যালকিলেশন, এফসি অ্যালকিলেশন, ফিডেলক্রাফট অ্যালকিলেশন বিক্রিয়া এটা, হ্যাঁ। এই এআরএসি রিয়াকশন যেভাবে হয় আর কি। CH3 এটা তৈরি হলো, দেখো। এবারে এই যে জিনিসটা, এটা সিগমা কমপ্লেক্স, এটা তোমার রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি পায়, সেটা আর আমি দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। তারপরে এখানে H+ ছাড়াও এই H2PO4 মাইনাস আছে, তাহলে সে বেস, সে কি করবে, এই সিগমা কমপ্লেক্স থেকে H+ তুলে নেবে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে ব্যাক করবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে CH3, অর্থাৎ
বেঞ্জিন বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ, অর্থাৎ আইসোপ্রোপাইল বেঞ্জিন সেটাই কিউমিন, সেটাই উৎপন্ন হলো। তাহলে এইটা হচ্ছে কিউমিন কী করে তৈরি করবো সেটা, ঠিক আছে। এইটা কিন্তু এই যে কিউমিন ফিনল সিনথেসিস এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, কেন এই কিউমিন থেকে বেঞ্জিন তৈরি করা হয়? দেখো কিউমিন থেকে ফেনল তৈরি করা হয় কারণ এই যে প্রসেস এটা কিন্তু চিপ রেটে করা যায়, খুবই চিপ রেটে, সেই জন্য ইন্ডাস্ট্রিতে ফলো করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এটা, শিল্প প্রস্তুতি ফেনলে প্রচুর ফেনল সিনথেসিস করা হয় কিউমিন থেকে। এবং এই স্টার্টিং মেটেরিয়াল কিউমিন, সেই কিউমিনটা কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল কম্পাউন্ড বেঞ্জিন এবং প্রোপিন আর অর্থোফসফরিক অ্যাসিড লাগে এই রিয়াকশন করতে, সেটাও কিন্তু খুব সহজে করা যায়। দেখো এরপরে আমরা দেখাবো এই যে কিউমিনটা তো তৈরি হয়ে গেল, এবার আমাদের আলটিমেটলি এই রিয়াকশনের যে পার্টটা সেটা বলবো। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব ভালো করে বুঝবে, এখানে অনেকগুলো স্টেপ ইনভলভ এবং সেইগুলোর আবার ডিফারেন্ট নাম আছে। এবার এই যে কিউমিনটাকে আমি একটু অন্যভাবে আঁকার চেষ্টা করব। এই হাইড্রোজেন, এই CH3 এটা কিউমিন, ঠিক আছে। এবার দেখো এখানে প্রথমে O2 দিতে হবে, এটা বায়ুর অক্সিজেন মেনলি, টেম্পারেচার থেকে 95 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারটা দিলে কি হবে? দিলে মেনলি এই কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এবার এটা কিভাবে তৈরি হবে? এটা কিন্তু রেডিক্যাল মেকানিজম, আমি জাস্ট একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ফ্রি রেডিক্যাল পাথওয়েতে তৈরি হবে, ফ্রি রেডিক্যাল পাথওয়েতে তৈরি হবে। মেনলি প্রথমে এই যে কিউমিন রেডিক্যাল ইনিশিয়েটর, সে কি করবে? কিউমিন থেকে রেডিক্যাল ফর্ম হবে, এই যে বন্ডটা ভেঙে যাবে আর কি। তাহলে এখানে কিউমিন কোন একটা R ডট তুলে নেবে, CH3 এই যে কিউমিন রেডিক্যাল, ঠিক আছে, কিউমিন রেডিক্যাল ফর্ম হলো। এবার এই কিউমিন রেডিক্যাল কি করবে? অক্সিজেন এর এই যে পাই বন্ডটা ভেঙে যাবে, গিয়ে একটা পাই বন্ডের ইলেকট্রন এই ডটের সাথে মিলে একটা অক্সিজেনের সাথে কার্বনের, এই অক্সিজেন কার্বনের একটা সমযোজী বন্ড করবে, আর একটা ডট এই অক্সিজেনের মাথায় রেডিক্যাল হিসেবে থাকবে। দেখো সেটা কিরকম দেখতে লাগে, সেটা এই CH3 O ডট, ঠিক আছে। এবার আবার একটা আইসোপ্রোপাইল যে বেঞ্জিন বা যার নাম কিউমিন, সেই কিউমিন থেকে হাইড্রোজেনটা নিয়ে এটা বন্ড করে ফেলবে, তাহলে আবার সেই এটা তৈরি হলো কিউমিন রেডিক্যাল। কিন্তু আলটিমেটলি আমাদের কিউমিন রেডিক্যালের দিকে ফোকাস দেবো না, আমরা যেটা তৈরি হবে এইখান থেকে, এই জায়গা থেকে যেটা তৈরি হবে সেটাকে ফোকাস দেব। CH3 OH, এটার নাম কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়ে গেল। এইবার এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হবে, যেটাকে আমরা বলি হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট বা
এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হক প্রসেস। ঠিক আছে, সেই হক প্রসেস বা হক মেকানিজমে কী হবে সেটা একটু দেখে নেব। তাহলে প্রথম স্টেপটা ছিল কিউমিন থেকে কিউমিন হাইড্রোপারঅক্সাইড গঠন। এইবার কিউমিন হাইড্রোপারঅক্সাইডটা কীভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা একটু দেখালাম। ফ্রি রেডিক্যাল পাথওয়েটা তৈরি হয়, তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইডটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা দেখাবো এখানে কি। দেখো এখানে মেইনলি আমি লিনিয়ার লেয়ারের রিয়াকশনটাকে লিখে দিই। এখানে যদি H2SO4 মোটামুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে উষ্ণতা দেওয়া হয়, টেম্পারেচার দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এখানে ফেনল তৈরি হয় আর অ্যাসিটোন তৈরি হয়। অ্যাসিটোন, ফেনল আর অ্যাসিটোন তৈরি হয়। এটা মেইনলি কিউমিন ফেনল সিনথেসিসের বাই প্রোডাক্ট অ্যাসিটোনটা, আর মেইন প্রোডাক্ট হচ্ছে ফেনল। অর্থাৎ ফেনলটা মোটামুটি পাওয়া যায় 85%, আর এটা পাওয়া যায় 15%, ঠিক আছে, অ্যাসিটোনটা। এখন এই যে স্টেপটা, এই স্টেপটা কিউমিন হাইড্রোপারঅক্সাইড থেকে ফেনল আর অ্যাসিটোন তৈরি, এই প্রসেসটার নাম হক প্রসেস, বা আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট। খুব ভালো করে বুঝবে এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা, ঠিক আছে। কিউমিন নয়, কিন্তু কিউমিন টাইপের কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিল, সেখানে একই রকম রিয়াকশান দিয়ে দিল যেই লেভেলে, তখন কিন্তু তোমার প্রোডাক্টটা বুঝতে গিয়ে কিন্তু এই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বা হক প্রসেসটা জানা খুবই জরুরি, তাই তো। হক প্রসেসটা অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে দেখো আমরা এই যে রিঅ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নিই। হক প্রসেস, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এবার এখানে যেহেতু H2SO4 দেওয়া হয়েছে, তার মানে মিডিয়ামে H প্লাস আছে, প্রচুর H প্লাস, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে H প্লাসকে তুলবে, অর্থাৎ এই যে OH-টা ওটা কিন্তু প্রোটোনেটেড হবে, ওটা প্রোটোনেটেড হবে। এখন জল গুড লিভিং গ্রুপ, এখানে জল বেরোবে। এবার রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, রিঅ্যারেঞ্জমেন্টটা কী হবে দেখো, এই গ্রুপটা, এই যে ফিনাইল রিং বা ফিনাইল গ্রুপ, এটা অক্সিজেনে ব্যাক করবে আর এটা ফেলে বেরিয়ে। এটাকে আমরা দুরকমভাবে দেখাতে পারি। প্রথমে জল বেরিয়ে গেল, তারপরে অক্সিজেন মানে জল বেরিয়ে যেতে হবে। এইটাকে আমি ছোট্ট করে আগে দেখাই। মানে প্রথমে যদি জল বেরিয়ে যায়, এটাকে ছোট্ট করে দেখাই এক স্টেপে, না দেখিয়ে 2 স্টেপে দেখাই। প্রথমে জল বেরালো, এইভাবেও ভেবে নিতে পারো ভেঙে ভেঙে, কিন্তু দরকার নেই আস্তে আস্তে ওইভাবে ভাবে। অ্যাকচুয়ালি এটা O প্লাস Me, তারপরে গিয়ে এটা অ্যাটাক করছে, কিন্তু এটা সাইমালটেনিয়াসলি হয় বলে আমরা আলাদা আলাদা করে দেখাবো না, একসাথেই দেখাবো। তারপরে এটা এখানে ব্যাক করছে, তাহলে আমরা সেইটাকেই ভেঙে না বলে অ্যাকচুয়ালি একসাথেই বললাম যে এইটা ব্যাক করলো এখানে অক্সিজেনে, আর ও H2 মানে H2O মানে জল বেরিয়ে গেল লিভিং গ্রুপ। এটাই কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ, হক প্রসেস বা হাইড্রোপারঅক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট, তার কিন্তু এটা স্টেপ। তাহলে কি উৎপন্ন করবে দেখো, এখন ফিনাইল গ্রুপটা চলে গেছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, ফিনাইল গ্রুপটা অক্সিজেনের সাথে, সেই অক্সিজেনের সাথে কে যুক্ত, কার্বন, কার্বনের সাথে CH3 দেখো কার্বনের থেকেই তো ফিনাইলটা চলে গেছিল, তাহলে কার্বনের এক হাত কম, তার মানে এখানে কার্বন কিন্তু প্লাস, ঠিক আছে। এবার কার্বন প্লাস, তাহলে এই জল গিয়ে এখন কি করবে, ইলেকট্রিক্যালি কার্বন সেন্টারে অ্যাটাক করবে, ঠিক আছে, বললো। এটা OH, মানে অ্যাকচুয়ালি এখানেও দু রকম ভাবে দেখানো, দুটো স্টেপে দেখানো যায়।
প্রথমে OH2 প্লাস হিসেবে ধরছে, তারপরে সেখান থেকে OH হয়ে যাবে, ওই H প্লাসটা ব্যাক করে, তারপর তো আমরা আর বলছি না, আমরা OH ধরে নিলাম একবারে। এবার দেখো এখানে কি, এটা এখানে ব্যাক করবে, তাহলে আলটিমেটলি খুলে বেরিয়ে গেলে কি হবে, এটা ফেনল হিসেবে ফেনক্সাইড, এবার মিডিয়াম থেকে H প্লাস নিয়ে ফেনল হিসেবে বেরিয়ে ফেনল তৈরি করবে, একেবারে দেখিয়ে দিই। আর ওইটা দেখো, এই পার্টটা যদি আলাদা হয়, CH3 C ডাবল বন্ড O CH3, তার মানে অ্যাসিটোন, CH3 C ডাবল বন্ড O CH3, এটা ফেনল, এটা অ্যাসিটোন, ঠিক আছে, এটা ফেনল, এটা অ্যাসিটোন। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে ভাবতে পারি আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা আজকে একদম ডিটেলসে শিখলাম কিউমিন ফেনল সিনথেসিস। এবার আমি একটু লিনিয়ারলি তোমাদের যদি পরে কীরকমভাবে পড়তে পারে সেটা একটু দেখাই। এখান থেকে প্রথমে ধরো এরকমভাবে একটা জিনিস দিল, বেঞ্জিন, সেখানে দেওয়া আছে এটা H3PO4 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর প্রেশারটা 30 বার কোথাও উল্লেখ থাকে, কোথাও উল্লেখ থাকে, চাপ দিয়ে এখানে এ উৎপন্ন হবে, তাকে ট্রিট করা হচ্ছে বায়ুর অক্সিজেন দিয়ে, এয়ার অক্সিডেশন হবে 95 থেকে 130, এর মধ্যে যে কোনো টেম্পারেচার থাকতে পারে, 95ও দিতে পারে, 130ও দিয়ে দিতে পারে। এবার এখানে বি উৎপন্ন হলো, সেই বিকে ট্রিট করা হচ্ছে H2SO4 দিয়ে, টেম্পারেচারটা 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, ঠিক আছে। তাহলে সি প্লাস ডি উৎপন্ন হবে, এটা মেজর, এটা মাইনর, ঠিক আছে, এরকমভাবে পড়তে পারে। তাহলে এক্ষুনি আমরা করলাম, এটা কি হবে, কিউমিন হবে, CH3 হোল 2, বেঞ্জিনের মাথায় CH3 হোল, আইসোপ্রোপাইল বেঞ্জিন, আচ্ছা কিউমিন। তারপর এটা কিউমিন হাইড্রোপার অক্সাইড হবে, আমরা দেখিয়েছি ফ্রি রেডিক্যাল পাথওয়েতে রিঅ্যাকশনটা হয়। এটা তারপরে মেজরটা ফেনল, মাইনরটা অ্যাসিটোন, CH3C ডাবল বন্ড অ্যাসিটোন, ঠিক আছে। তাহলে এইরকমভাবে কিন্তু নানা রকমভাবে প্রশ্ন আসতে পারে কিউমিন ফেনল সিনথেসিস থেকে। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিলাম, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু মেন যেটা জানতে হবে এর ভিতরের মেকানিজমটা কী, প্রত্যেকটা স্টেপগুলো আমি ধরে ধরে বলেছি, তোমরা এটাকে প্র্যাকটিস করবে। আর অর্গানিক কেমিস্ট্রির কিন্তু মজাটা হলো শুধু কিন্তু দেখলে হবে না চোখে, এটা কিন্তু খাতা পেনে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু সে ভালো অর্গানিক মনে রাখতে পারবে। অর্গানিকটাকে একদম পিওরলি ম্যাথমেটিক্স যেভাবে তোমরা করো, বোঝা প্লাস প্র্যাকটিস, সেই রকমভাবে অর্গানিক কেমিস্ট্রিটাকে ট্রিট করবে। শুধুমাত্র বুঝলেও হবে না, তোমাকে প্র্যাকটিসটাও সাথে সাথে করতে হবে। কারণ দেখবে অর্গানিক কেমিস্ট্রি করতে করতে না তুমি একটা জিনিস পড়লে 1 সপ্তাহের মধ্যে আবার ভুলে যাবে, তখন কী করতে হবে, তোমাকে আবার করতে হবে। তাহলে এই প্রসেসটা বারবার করতে হবে, তুমি পড়বে ভুলে যাবে, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে হয়। কারণ হিউজ জিনিস অর্গানিক কেমিস্ট্রিতে, এবং তোমরা যেহেতু অনেক ছোট, তোমাদের ক্ষেত্রে মনে রাখাটা আরও টাফ, কারণ তোমরা শুধু কেমিস্ট্রি পড়ছো না, কেমিস্ট্রির পাশাপাশি ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো পড়ছো, তাহলে প্রচুর ইনফরমেশান তোমাদের মাথার মধ্যে থাকে। সেই জন্য সব জিনিস একসাথে মনে রাখাটা খুব টাফ, আমরা জানি। যারা নিট যেই দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে প্রচুর টাফ মনে রাখাটা, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু অনেকেই পাচ্ছে, নিট যেই তো অনেকেই পাচ্ছে। তার মানে টাফ হলেও সেটা কিন্তু ইম্পসিবল না, সম্ভব, কিন্তু তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। শুধু মেরিট থাকলেই হবে না, মেরিটের পাশাপাশি মেরিট থাকাটা তোমার অ্যাডভান্টেজ একটা, তোমার মেরিট যদি থাকে তাহলে তুমি সেটা একটা অ্যাডভান্টেজ তোমার কাছে সেটা, কিন্তু মেরিটের পাশাপাশি তোমাকে প্রচুর স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্কটা কিন্তু স্মার্টলি করো, ঠিক আছে। আমি স্মার্টলি কথাটা কেন ঢোকালাম এখানে, সেটা কিন্তু খুব আবার ইম্পর্টেন্ট, ক্লিয়ার। কারণ তুমি দেখা যাচ্ছে এমন জিনিস পড়ছো, মানে তোমার কোনো অ্যানালিসিস নেই, তুমি জানো না প্রিভিয়াস 10 বছর ধরে কীরকম ধরনের প্রশ্ন পড়ে, তাহলে তুমি মানে একটা জিনিস মানে
কোনো লক্ষ্য ছাড়াই পড়ে যাচ্ছ প্রচুর খাচ্ছ, কিন্তু সেটা কিন্তু উপকার হবে না। সেই জন্য বললাম স্মার্টলি কথাটা, তোমাকে দেখতে হবে, অ্যানালিসিস করতে হবে। সেই অ্যানালিসিসে কিন্তু তোমাকে কেউ হেল্প করতেও পারে বা নাও পারে, সেটা তোমার টিচার কেমন সেটা ডিপেন্ড করছে, কিন্তু এই অ্যানালিসিসটা তোমার হোম টাস্ক। সেই অ্যানালিসিস তোমাকে বাড়িতে করতে হবে ভালো করে। এইবার অ্যানালিসিসটা যদি বাড়িতে ভালো করে করতে পারো, যে কীরকমভাবে প্রশ্ন পড়ে প্রিভিয়াস ইয়ারে বা মক টেস্ট সেটগুলোতে কীরকম প্রশ্ন দিচ্ছেন স্যারেরা, এই জিনিসগুলো যদি ভালোভাবে ক্যাপচার করতে পারো, তাহলে তোমাকে কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে এর একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, এইবার যে যতটুকু পড়তে হবে তার কতটা গভীরে পড়তে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা কিন্তু অনেকের থাকে না। সেই জন্য দরকার যতটা পড়বে তার কতটা গভীরে পড়বে আর কতটুকু বাদ দেবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জাতীয় কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, সেই জন্য বলবো স্মার্টলি হার্ডওয়ার্কটা করো। হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে। মেরিট থাকলে সেটা তোমার অ্যাডভান্টেজ, আমি বারবার বলে দিলাম। মেরিট থাকতে হবেই, মানে বিশাল মেধাবী হতে হবে এরকম কোনো কথা নেই। মেধাবী হলে সেটা তোমার কাছে অ্যাডভান্টেজ। ধরো কারোর আমরা মেধাবী কী রেসপেক্টে বলি অ্যাকচুয়ালি, মানে মার্কেটে কী রেসপেক্টে মেধাবীর সংজ্ঞা চলে, যে একটা জিনিস এ সহজে বুঝতে পারছে, মানে ব্রেনটা শার্প আমরা বলে দিই, আমরা টিচাররা এটাই বলি যে ব্রেনটা এ খুব সহজে ক্যাচ করতে পারে, বা এটা এ খুব অল্প করে মনে রাখতে পারে, তাদেরকে আমরা সচরাচর মেধাবী বলি। অ্যাকচুয়ালি মেধাবীর সংজ্ঞা ওটা নয়, তাও আমরা বলি ওটা। তা যা হোক, কিন্তু এই মেধার পাশাপাশি তোমাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে, অ্যানালিসিসটা করতে হবে। এবং আমি বারবার বললাম, এই বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু, ইনঅর্গানিক কেমিস্ট্রি তুমি লিখে লিখে পড়ো না পড়ো সেটা আলাদা ব্যাপার, পড়লে ভালো, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি অবশ্যই তোমাকে লিখে লিখে পড়তে হবে, লিখে। ঠিক আছে, বিশেষ করে অর্গানিকের এই জাতীয় নেম রিয়াকশানগুলোর মেকানিজম, এগুলো তো আমার মনে হয় প্রত্যেক পার ডে যারা নিট যেই জন্য পড়ছো তারা পার ডে নেম রিয়াকশানের মেকানিজমগুলো সপ্তাহে অন্তত 5-6 ঘন্টা আলাদা করে নেম রিয়াকশানের মেকানিজম প্র্যাকটিস করবে। নাহলে প্রচুর জিনিস, আমি আবারও রিপিট করছি, প্রচুর জিনিস ভুলে যাবে। তা আমি আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি। তা আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে।